গতকালকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সংগ্রহের ১ম খণ্ডটা রিভিউ করেছি এবং তাতে যে কঠিন, কঠিন বাংলা আমি ব্যবহার করার চেষ্টা করেছি, তাতে আমার নিজেরই দাঁত ভেঙে গিয়েছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যখন যে বইটা পড়ি না, কেন জানি না তার যে ভাষাটা সেটা মাথার মধ্যে ঘুরতে থাকে। উদাহরণ হিসেবে আমি যদি কোনো এমন বই পড়ি যেখানে খুব গালি আছে, তাহলে আমার মাথায় গালি ঘুরতে থাকে। যদিও আমি সেটা ব্যবহার করি না, সেটাই তো সভ্য মানুষের লক্ষণ। যে তারাও সভ্য মানুষও গালি জানে, অসভ্য মানুষও গালি জানে। একজন নিয়ন্ত্রণ করতে পারে, একজন করতে পারে না। এটাই যা পার্থক্য। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে যখন কোনো বই পড়ি না, কেন জানি না আমার মাথার মধ্যে সেই বইয়ের কাহিনীগুলো ঘুরতে থাকে। নিজেকে ওরকম একটা কাহিনীর চরিত্র মনে হয় এবং সেরকমই ভাষা না মুখ দিয়ে অটোমেটিক্যালি বেরিয়ে যায়। তো আগের দিন আমি রবীন্দ্রনাথের উপন্যাস সমগ্র ১ম যখন রিভিউ করছিলাম, তো ওরকমই ভাষা বেরোচ্ছিল। তো আজকে ভাবলাম যে না, ওরকম ভাষা বলব না। কারণ ওরকম ভাষাতে না রস পাচ্ছি না। ওরকম ভাষা সাহিত্যের খাতায় লিখতে খুব ভালো লাগে ঠিকই। বাট কিন্তু যখন কোনো কিছু কারোর সাথে কথা বলছি, কাউকে কিছু বোঝাচ্ছি, তখন ওরকম ভাষা বললে কেমন অসুবিধে ফিল হয়। আজকে তাই আমি একদম নরমাল ভাষায় যতটা সম্ভব করার চেষ্টা করব। রবীন্দ্রনাথের উপন্যাস সমগ্র ২য় খণ্ডটা বড়, কিন্তু কারণ বলছি উপন্যাস কম আছে। এখানে ১, ২, ৩, ৪, ৫ টা উপন্যাস আছে। এর মধ্যে গোড়া উপন্যাসটাই হচ্ছে এত বড়, যা বইয়ের প্রায় 30% পৃষ্ঠা দখল করে রেখেছে। দেখতে পাচ্ছেন গোড়া উপন্যাসটা পুরো এতটা অংশ। পুরো সমগ্র বইয়ের মধ্যেই এতটা অংশ। 30% কি, আমি 40% বললেও মনে হয় অত্যুক্তি হবে না, ভুল হবে না। কিছু, কিছু কবিতা আছে, কিছু, কিছু সাহিত্যিকের আছে যাদের কোনো না কোনো উপন্যাসের জন্য তাকে খুব পরিচিত, তাকে বিখ্যাত হয়ে যান। যেমন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে পথের পাঁচালীর কথা মনে আসে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনলে আমাদের পথের দাবির কথা মনে আসে। তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনলে ২ টো উপন্যাসের কথা মনে আসে। একটা হচ্ছে চোখের বালি, আরেকটা হচ্ছে গোরা। অবশ্যই এই গোরা উপন্যাসটা অত্যন্ত সুন্দর একটা উপন্যাস। এটা ১৯১০ সালে প্রকাশিত হয়েছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এটা সর্ববৃহৎ উপন্যাস। এর আগে তিনি যত উপন্যাস লিখেছেন তার মধ্যে এত বড় কোনটা যায়নি। সর্ববৃহৎ উপন্যাস এটা। এটি একটি মূলত রাজনৈতিক উপন্যাস। তবে এখানে শুধু রাজনৈতিক ব্যাপারে নেই, বরঞ্চ এখানে সমাজ কি, তৎকালীন সমাজ কেমন ছিল এবং মনস্তত্ত্ব কেমন ছিল সেগুলো আলোচনা করা হয়েছে। এছাড়াও এখানে ধর্ম হয়েছে, রাজনীতি আছে ইত্যাদি বিশ্লেষণ খুব ভালোভাবে আছে। এখানে গোরার যে মূল চরিত্র সে একজন আইরিশ যুবক, ঠিক আছে? তার নাম গোরা, কিন্তু সে একজন আইরিশ যুবক, যাকে ছোটবেলায় এক ব্রাহ্মণ পরিবারে দত্তক নেওয়া হয়েছিল এবং সে হিন্দু ধর্মের একজন কট্টর গোঁড়া সমর্থক হয়ে ওঠে। উপন্যাসের শেষে গোরার জাতিগত পরিচয় উন্মোচিত হয়, যা তাকে নিজের বিশ্বাস এবং সমাজের সংজ্ঞায়িত ধারণাকে পুনর্বিবেচনা করতে বাধ্য করে। দেখেছেন? আবার কঠিন, কঠিন দিকে যাচ্ছি। যাই হোক, এই উপন্যাসে ধর্মীয় গোঁড়ামি, সংকীর্ণ জাতীয়তাবাদ এবং সত্যিকারের মানবতার মধ্যেকার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। এটি রবীন্দ্রনাথের মানবতাবাদী চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরে উপন্যাসটা হচ্ছে চতুরঙ্গ। এটা ১৯১৬ সালে প্রকাশিত হয়েছিল এবং এই উপন্যাসটি তার গঠনশৈলী এত সুন্দর, তার জন্য এটা তাদের তৎকালীন যে সমালোচক ছিল তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। এই উপন্যাসে আমরা ৪ জন লোকের কাহিনী পাই। মূলত আরো অনেক চরিত্র আছে, বাট মূলত ৪ জন চরিত্র আছে। যে হচ্ছে শচীশ, দামিনী, শ্রীবিলাস এবং জ্যাঠামশাই। এদের ৪ জনের দৃষ্টিভঙ্গি থেকে এই গল্পগুলোকে আলোচনা করা হয়েছে। অনেক সময় আপনারা যদি সাহিত্য পড়ে থাকেন, দেখবেন কখনো, কখনো গল্পে প্লট টুইস্ট হিসাবে কি থাকে, একজন একরকম কাহিনী বলছে, আরেকজন আরেকরকম কাহিনী বলছে এবং আমরা যখন পাঠক, আমরা তখন বিচারকের আসনে থাকি। অনেকটা কোর্টরুমের মতো। কোর্টরুমে কি হয়? বাদী পক্ষ একদিক থেকে বলছে, বিবাদী পক্ষ একদিক থেকে বলছে। আর যে বিচারক, সে বিচারক হিসেবে দুজনের মধ্যে তুলনা করে বলে যে কে ঠিক, কে ভুল, কোনটা উচিত। ঠিক আছে? এখানেও যখন এই উপন্যাসটা পড়বেন, আপনাকেও কিন্তু একজন বিচারকের ভূমিকা গ্রহণ করতে হবে। যেখানে ৪ জন ৪ দৃষ্টিকোণ থেকে গল্প বলবে আর আপনাকে বুঝতে হবে যে এদের মধ্যে কে সঠিক, কে ঠিক, কে ভুল। ওকে? এটি রবীন্দ্রনাথের একটি নিরীক্ষণধর্মী কাজ। নিরীক্ষণধর্মী মানে এটাকে উনি টেস্ট করেছেন। এটাই তো সাহিত্যিকদের মূল বৈশিষ্ট্য। শিল্পীদের চেনা যায় হচ্ছে তারা কত বেশি নানা রকম নতুন, নতুন বিষয় টেস্ট করতে পারছে। চতুরঙ্গ উপন্যাসে শচীশের আদর্শবাদের সঙ্গে দামিনীর প্রখর জীবনবোধের সংঘাতকে তুলে ধরা হয়েছে। এখানে ধর্ম আছে, সমাজ আছে, প্রেম আছে আর ত্যাগ আছে। এই ৪ টি বিষয় আছে। এই ৪ টি বিষয়ের উপর মূলত উপন্যাসটি জড়িত। উপন্যাসের চরিত্রগুলো একটু জটিল আর তাদের যে মানসিক দ্বন্দ্ব তা পাঠকের চিন্তাভাবনাকে একটুখানি প্রভাবিতও করবে। এরপরে চতুরঙ্গ শেষে যে উপন্যাসটা আছে সেটাও অত্যন্ত পরিচিত একটা উপন্যাস। তার নাম হচ্ছে ঘরে বাইরে। এটা ১৯১৬ সালেই প্রকাশিত হয়েছিল এবং এই উপন্যাসটি একটা তিকোণ প্রেমের কাহিনী, যার মধ্যে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটও রয়ে গেছে। উপন্যাসের মূল চরিত্র হচ্ছে বিমলা, নিখিলেশ এবং সজীব। নিখিলেশ একজন হচ্ছে উদারপন্থী জমিদার। উদারপন্থী মানে যে সবাইকে বিলিয়ে দিতে ভালোবাসে, স্নেহ করতে ভালোবাসে, যিনি বিমলার ব্যক্তিগত স্বাধীনতাকেও সম্মান করেন। অন্যদিকে স্বদেশী আন্দোলনের নেতা হচ্ছে সন্দীপ নামে একজন বিপ্লবী, যার ব্যক্তিত্বের আকর্ষণ বিমলাকে প্রভাবিত করে। রবীন্দ্রনাথের কিছু, কিছু উপন্যাসে পরকীয়ার রসও ফুটে উঠেছে। যার মধ্যে এই উপন্যাস একটা অন্যতম। এই উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ, সন্ত্রাসবাদ এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যেকার যে সংঘাত আছে তাকে তুলে ধরেছেন। ঘরে বাইরে উপন্যাসে তিনি দেখিয়েছেন যে রাজনৈতিক আদর্শ অনেক সময় কিভাবে ব্যক্তিগত সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এরপরে যে উপন্যাসটা আছে ঘরে বাইরে, যদিও অনেক বড়।
যাই হোক, এরপরে যে উপন্যাসটা আছে সেটার নাম হচ্ছে যোগাযোগ। ১৯২৯ সালে এই উপন্যাসটা প্রকাশিত হয়েছিল এবং এই উপন্যাসটা একটি পারিবারিক কাহিনী যা দুটি ভিন্ন সমাজের, একটা বিত্তশালী জমিদার আর একটা চাঁদনী ব্যবসায়ী, তাদের মধ্যে যে ক্ল্যাশ সংঘাত তাকে কেন্দ্র করে রচিত হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্রের নাম হচ্ছে মধুসূদন এবং কুমুদিনী। মধুসূদন হচ্ছেন একজন ধনী জমিদার আর জমিদার না, ধনী আর কর্তৃত্বপরায়ণ ব্যবসায়ী, এবং কুমুদিনী একজন হচ্ছেন আদর্শবাদী নারী। মধুসূদনের সঙ্গে কুমুদিনীর বিবাহ হয়, কিন্তু তাদের ভিন্ন জীবন দর্শন এবং মানসিকতার কারণে তাদের সম্পর্কের মধ্যে সংঘাত তৈরি হয়। হয় না অনেক সময় যে বর একরকম চাইছে, বউ একরকম চাইছে, তাদের মধ্যে ঠেসুম ঠিসুম ফাইট শুরু হয়ে গেল, এরকম ভাবে করতে বলছে, ওরকম করতে বলছে। তখনকার দিনে যদি সমাজের প্রেক্ষাপট তুলে ধরি, তাহলে মেয়েরা সাধারণত একটু পর্দার আড়ালে থাকতে ভালোবাসতো। তারা স্বামীর মুখের উপর কথা বলতো না, প্রতিবাদ করতো না। বাট এই উপন্যাসটার মধ্যে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে মেয়েরাও তাদের আদর্শবাদের জন্য কিভাবে স্বামীর সাথে সংঘাতে জড়িয়ে পড়তে পারে। যাই হোক, এই উপন্যাসে নারীদের প্রতি পুরুষের কর্তৃত্বপরায়ণ মনোভাব এবং নারীর আত্মমর্যাদার জন্য সংগ্রামের চিত্র অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে যে উপন্যাসটা আছে সেটাও খুব বিখ্যাত একটা উপন্যাস। সেটার নাম হচ্ছে শেষের কবিতা। যদিও কবিতা নাম আছে কিন্তু এটা কবিতা নয়। ১৯২৯ সালে প্রকাশিত এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভিন্ন ধর্মের রচনা এবং একটি কাব্যময় ভাষার জন্য এটি বিখ্যাত। এজন্যই হয়তো এর নাম শেষের কবিতা, যে একটু কাব্যময় ভাষা রয়েছে। যাই হোক, এখানে একটি প্রেম কাহিনী রয়েছে যেটা অমিত রায় নামে এক ব্যারিস্টার এবং লাবণ্য নামে এক বুদ্ধিমতী নারীর প্রেমের সম্পর্কের মধ্যে দিয়ে চলছে। এই উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের চিরায়ত যে ধারণাকে নতুনভাবে তুলে ধরেছেন, মানে প্রেমকে অন্যরকমভাবে ফুটিয়ে তোলার একটা চেষ্টা। ভ্যালেন্টাইন্স ডে যারা মানায় তাদের জন্য এই উপন্যাসটা বেশ ভালো হবে। শেষের কবিতাতে তিনি দেখিয়েছেন যে প্রেম দৈহিক বা সামাজিক সম্পর্কের চেয়ে আত্মিক মিলনের উপর বেশি নির্ভরশীল। অর্থাৎ আজকালকার দিনে সবাই ভাবে যে প্রেম বলতে কি একটুখানি কিছু গিফট দাও আর একটুখানি বিছানায় নিয়ে যাও, ব্যাস এতেই শারীরিক সুখ প্রেম। বাট এটা প্রেমের সংজ্ঞা নয়। প্রেমের সংজ্ঞা প্রেমের সংজ্ঞা সবথেকে ভালো দেওয়া আছে হচ্ছে চৈতন্য চরিতামৃতে। সেখানে বলা হয়েছে, "আত্মেন দিয়ে প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন দিয়ে প্রীতি ইচ্ছা তার কহে প্রেম নাম", তার প্রেম নাম বা এরকম কিছু একটা। মানে যে নিজের কথা ভাবে সে হচ্ছে কামুক। মানে সেটা কাম। সে প্রেম বলে ভাবছে বাট সেটা কাম। যে কৃষ্ণ সেবা করে, যে কৃষ্ণকে ভালোবাসে সেই অ্যাকচুয়ালি প্রেম। অ্যাকচুয়ালি জড়জগতে প্রেম, সত্যিকারের প্রেম আপনি খুঁজে পাবেন না। কারণ সবই লিমিটেড। আপনি যাকেই যত বেশি প্রেম করুন না কেন সেটা মৃত্যুর সাথে, সাথে শেষ হবেই। তো জড়জগতে সত্যিকারের প্রেম নেই। জড়জগৎ সবকিছুই কাম। বাট সেই কামের মধ্যে প্রকারভেদ আছে। কোথাও স্বামী স্ত্রীকে শোষণ করে ভালোবাসুক পায় সেটা পুরো একদম জঘন্য কাম। কোথাও স্বামী স্ত্রীকে কিছুটা ফ্রিডম দেয়, কিছুটা মর্যাদা দেয়, সম্মান করে। সেটাতে কাম আছে বাট কম আছে। ঠিক আছে? প্রেম জড়জগতে সত্যিকারে ভগবান ছাড়া আর কারো প্রতি নেই আমাদের। সম্ভব না সেটা। ঠিক আছে? যাই হোক, এই উপন্যাসের কথা বলি। এখানে শেষের কবিতাতে তিনি দেখিয়েছেন যে প্রেমের যে সংজ্ঞা সেটা যে আধুনিক সংজ্ঞা মানুষ দিচ্ছে তার থেকে কতটা আলাদা। উপন্যাসে অনেক উক্তি আর কবিতা আজও পাঠকের মনে সত্যিই গেঁথে যায়। আমারও মনে গেঁথে গেছে। এর গদ্য কাব্যিক এবং মননশীলতার এক দারুণ উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন। তো আশা করি আপনাদের উপন্যাস সমগ্র ভালো লাগলো। এবার সত্যি কথা বলি, এইটা কিনবেন? দেখুন, আমি বলব কি, সাহিত্যামের যে বইগুলো হয় সেটা কিন্তু বেশ অল্প দামে সুলভে বেশ ভালোই বাদাই-টাদাই ভালো পৃষ্ঠা কোয়ালিটি দেয়। তো বাট যদি আপনি সত্যিই রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস সমগ্র কিনতে চান, তাহলে বলব কি একটু বেটার কোয়ালিটির জন্য বিশ্বভারতীরটা দেখতে পারেন। বিশ্বভারতীতে রবীন্দ্র রচনাবলী আছে। আমার মতে রবীন্দ্র রচনাবলী কেনাটা বেস্ট হবে। কারণ এখানে আপনি পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের যত লেখা আছে সব পেয়ে যাবেন। আলাদা করে উপন্যাস সমগ্র বা গল্পগুচ্ছ বা অন্যান্য বা সঞ্চিতা এরকম কেনার দরকার পড়বে না। তাতে কি হবে বলতো? আলাদা, আলাদা খাপছাড়া ভাবে থাকবে আর ডবল করে কেনা হয়ে যাবে। আপনি সবও পাবেন না, ডবল করে কেনা যায়। তাই আমার ব্যক্তিগত যেটা মতামত সেটা হচ্ছে, যদি আপনি কালেকশনে না রাখতে চান আলাদাভাবে, তাহলে কিন্তু রবীন্দ্র রচনাবলী কিনুন যদি পড়তে চান। আর যদি কালেকশন বাড়াতে চান, দেখাতে চান যে কত বই পড়েন এবং কত সুন্দরভাবে বই দিয়ে সাজান, তাহলে ঠিক আছে কালেকশন করতেই পারেন। বাট তার জন্য টাকাও খরচ করতে হবে, এটাও সত্যি কথা।